দেখুন, আমরা গত ক্লাসে আমাদের এক্স-রে সিরিজের প্রথম ক্লাসটি নিয়েছিলাম। সেইখানে মূলত আমরা বেসিক এক্স-রের একটা নর্মাল এক্স-রে আমরা কি কি জিনিস দেখব সে বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটু অ্যাডভান্স আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো আমরা যদি গত ক্লাসের ক্লাসটা দেখে থাকি, তাহলে আজকের ক্লাসটা আমাদের জন্য ইফেক্টিভ হবে। তো চলেন শুরু করি। তো আমরা গত ক্লাসে যেই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা একটা এক্স-রে ফিল্মের আমরা কি কি জিনিস দেখব। তো প্রথমে আমার হাতে যদি একটা এক্স-রে ফিল্ম আসে, তাহলে আমি কোন কোন জিনিস এক্স-রে ফিল্মে দেখব বা কোন কোন জিনিস দেখা আমার জন্য দরকার। তো আমরা বলছিলাম প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো কি, আমরা প্রথমে পেশেন্টের নাম এবং তার বয়স দেখে নিব। তারপর আমরা মোটামুটি একটা এক্স-রের কোয়ালিটি দেখার জন্য আমরা কিছু জিনিস দেখব, যেমন তার রোটেশন ঠিকঠাক আছে কিনা, তারপরে আমাদের এই এক্স-রে ফিল্মটা কোন ভিউতে নেওয়া, পিএ ভিউ নাকি এপি ভিউ, এই বিষয়গুলো আমরা দেখে নেব। এবং এর সাথে সাথে একটা নর্মাল এক্স-রেতে আমরা যেই জিনিস দেখি, আমরা বলছিলাম যে এ বি সি ডি ই আমরা এটা দেখে নেব। কি কি দেখব? এতে আমরা এয়ারওয়েটা দেখে নেব। বিতে এয়ারওয়ে বলতে আমরা মূলত ট্রাকিয়াকে বোঝাচ্ছি। বিতে আমরা কি দেখব? ব্রেদিং বলতে এখানে আমরা লাংস রিলেটেড যা যা আছে সব দেখে নেব, অর্থাৎ আমরা লাংসের শেডুটা দেখে নেব। তারপরে আমরা যে হাইলামটা দেখে নেব। তারপরে আমরা আর যা যা আছে দেখে নেব। তারপরে আমরা কি দেখব? বিতে বনি থোরাক্স দেখব, অর্থাৎ আমাদের এই যে আমাদের চেস্টের মধ্যে যে রিবসগুলো দেখা যাচ্ছে, এইগুলো রিবসের কোনো ফ্র্যাকচার আছে কিনা এইগুলো দেখে নেব। সিতে আমরা কি কি দেখব? সিতে সার্কুলেশন বলতে আমরা বোঝাচ্ছিলাম হার্ট রিলেটেড, যেমন হার্টের সাইজ দেখব, বর্ডার দেখব, এইগুলো দেখব, ঠিক আছে। তারপরে আমরা সিতে আরও কি দেখব? সিতে আমরা দেখব হলো কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দেখে নেব। কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখব, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, তারপরে আমরা ক্লেভিকলটা দেখে নেব। তারপরে আমরা ডিতে কি দেখছিলাম? ডিতে আমরা দেখছিলাম হলো আমাদের ডায়াফ্রামটা দেখব। আমরা বলছিলাম আমাদের রাইট ডুম অফ ডায়াফ্রামটা একটু সামান্য উপরে থাকে লেফট ডুমের তুলনায়। কেন? কারণ লেফট সাইডে আমাদের হার্ট থাকার কারণে হার্টটা আমাদের কি করে, ডায়াফ্রামকে একটু নিচের দিকে চাপ দেয়। এবং তারপরে সর্বশেষ আমরা ইতে ইলিভেটেড গ্যাস দেখে নেব, অর্থাৎ আমাদের গ্যাসের যে সেটুটা থাকে ওইটা আমরা মূলত কোন সাইডে থাকে, আমাদের গ্যাসের সেটুতে থাকে হলো লেফট সাইডে। কেন? আমাদের স্টমাকটা লেফট সাইডে থাকে, তো স্টমাকে যে ফান্ডিং গ্যাসটা থাকে এটাও কোন সাইডে থাকে, আমাদের এই যে লেফট সাইডটাতে থাকে। তো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। সেটা হলো আমাদের যে জিনিসটা আমাদের পরীক্ষাতে লাগবে, সেটা হলো আমাদেরকে একটা চেস্ট এক্স-রে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আমাকে স্যার যখন একটা এক্স-রে দেখতে বলবে, দেখার পরে আমাকে ওই জিনিসটা কী করতে হবে, প্রেজেন্ট করতে হবে। তাহলে আমি কিভাবে একটা এক্স-রেকে প্রেজেন্ট করব? তো এখানে আমি একটা নর্মাল এক্স-রেকে কীভাবে প্রেজেন্ট করা লাগে সেটা আমি লিখে দিয়েছি। তো আমরা একটু পড়ি, তারপরে এখানে যদি আমরা কোনো অ্যাবনর্মালিটি পাই, তাহলে সেটা অ্যাবনর্মাল চেস্ট এক্স-রেতে ওইটা জাস্ট আমি মেনশন করে দেবো। তাহলে আমি কিভাবে প্রেজেন্ট করব? প্রথমেই দিস ইজ এ প্লেন এক্স-রে অফ চেস্ট পিএ ভিউ। তাহলে আমি প্রথমে ভিউটা উল্লেখ করব, অর্থাৎ আমি কোন ভিউতে এক্স-রেটা করছি সেটা উল্লেখ করব। তারপরে আমি কি উল্লেখ করব? শোয়িং ট্রাকিয়াটা কি সেন্ট্রালি প্লেসড আছে নাকি কোনো দিকে ডেভিয়েট হয়ে গেছে সেটা আমি করব। তাহলে ট্রাকিয়া ইজ সেন্ট্রালি প্লেসড, এইটা আমি উল্লেখ করে দিলাম। তারপরে আসলে আমাদের লাং ফিল্ড আর ক্লিয়ার ইন বোথ সাইড, অর্থাৎ আমরা লাংস ফিল্ডটাকে দুইটা লাংস, যেহেতু আমরা যখন এক্স-রে দেখব, এক্স-রের দুইটা লাংস ফিল্ডকে আমি কম্পেয়ার করে আমি দুইটার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব। আর দুইটাই যদি আমার কাছে সেম মনে হয় বা আমাদের কাছে নর্মাল মনে হয়, তাহলে আমি কি বলবো? লাং ফিল্ড আর ক্লিয়ার ইন বোথ সাইড। অবশ্যই কিন্তু বোথ সাইড বলা লাগবে, অর্থাৎ আমার দুই সাইডে এটা অবশ্যই কি কম্পেয়ার করা লাগবে। তারপরে আমি কি বলবো? কস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদের কস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল এইটা যদি কোনো কারণে যদি নাই হয়ে যায়, অবলিটারেটেড হয়ে যায়, তখন সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর যদি নর্মালি থাকে তাহলে আমি উল্লেখ করব যে কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল আর নর্মাল। তারপরে আমি কি বলবো? তারপরে আমি বলবো হলো ডায়াফ্রামের অবস্থাটা চিন্তা করব। তাহলে যেহেতু আমাদের ডায়াফ্রামও দুইটা, তাহলে আমাকে কি অবশ্যই এটাকে উল্লেখ করতে হবে। তাহলে বোথ ডুম অফ ডায়াফ্রাম আর নর্মাল ইন পজিশন। এখন কোনো সাইডে যদি অ্যাবনর্মালিটি পাই, রাইট অ্যাবনর্মালিটি অথবা লেফট সাইডে যদি অ্যাবনর্মালিটি পাই, তাহলে সেটা আমি উল্লেখ করব। তারপরে আমি কি বলবো? বলবো যে হার্ট ইজ নর্মাল ইন ট্রান্সভার্স ডায়ামিটার। কারণ আমরা বলছিলাম যে আমাদের হার্ট আমরা কখন কার্ডিওমেগালি বলি? যদি আমাদের একটা চেস্ট এক্স-রে, অর্থাৎ আমার চেস্টের যে সবচেয়ে বেশি যেই জায়গাটা এক্সপান্সিবল বা সবচেয়ে বেশি ডায়ামিটার যেখানে,
ওই বরাবর আমি মাপলে এই চেস্টের ডায়ামিটারের অর্ধেকের থেকে যদি আমাদের হার্টের ডায়ামিটারটা হয়ে যায় সেটাকে আমরা বলি কি কার্ডিওমেগালি। তো এই ক্ষেত্রে আমরা বলে নিব যে আমাদের হার্টের পজিশনটা এবং হার্টের ডায়ামিটারটা বলবো। তারপরে আমরা কি বলবো, বনি লেশন আছে কিনা সেটা বলবো, এবং কোনো হাইলার অ্যাবনর্মালিটি আছে কিনা। তাহলে যেহেতু আমাদের এটা একটা কি ছিল, নর্মাল এক্সরে ছিল, তাহলে এখানে কোনো কি অ্যাবনর্মালিটি নাই, তাহলে আমরা এটা কি মোটামুটি সব কিছুই আমরা কি পাইছি, নর্মাল পাইছি। যেমন আমাদের কি পাইলাম যে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেস, লাং ফিল্ড ক্লিয়ার বুথ সাইডে, কস্টোফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল নর্মাল, বুথ ড্রম অফ ডায়াফ্রাম কি আছে, নর্মাল পজিশনে আছে, হার্টে কোনো কার্ডিওমেগালি নাই, এবং আমরা কি বনি কোনো লেশন নাই। তাহলে এটা আমরা কি বলবো, সো মাই ডায়াগনোসিস ইজ এ নর্মাল চেস্ট এক্সরে, ঠিক আছে, বা নর্মাল এক্সরে অফ চেস্ট। তো এইভাবে আমরা কি করব, একটা এক্সরেকে আমরা কি করব, প্রেজেন্ট করব, ঠিক আছে। এখন যদি কোনো জায়গায় কোনো অ্যাবনর্মালিটি পাই, যেমন যদি আমি ট্রাকিয়া পাই কোনো দিকে ডেভিয়েটেড, অর্থাৎ রাইটে অথবা লেফটে, তখন আমি বলে দিব কি ট্রাকিয়া ইজ ডেভিয়েটেড টু রাইট সাইড অথবা লেফট সাইড। আর লাংসে কোনো কি পাইলাম, কনসোলিডেশন পাইতে পারি, কলাপস পাইতে পারি, তখন আমি সেগুলো কি উল্লেখ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদেরকে একটা নর্মাল এক্সরে কীভাবে আমি প্রেজেন্ট করব। এখন আমাদের বেসিক এক্সরেতে আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা না জানলে আপনার পরীক্ষাতে পাস হবে না, সেটা হলো আমাদের এক্সরেতে আমাদের রিপ কাউন্টিংটা জানতে হবে। অর্থাৎ একটা এক্সরেতে আমি কিভাবে রিপসগুলো গণনা করব, সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলেন আমরা এটা একটু দেখে নিই। তাহলে এই এক্সরের তুলনায় এই নিচের এক্সরেটা একটু ভালো বোঝা যাইতেছে, আমরা আসেন এটা দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আসেন, তাহলে আমরা রিপসগুলো কীভাবে কাউন্ট করবো। দেখেন, আমরা এই যে এই এক্সরেটার দিকে যদি তাকাই, আমরা বলছিলাম যে এক্সরেটা মোটামুটি এই আমরা যখন একটা এক্সরে হাতে নিব, আমরা বোঝার চেষ্টা করব, বা এক্সরেতে লেখাই থাকে এই এক্সরেটা কোন ভিউতে নেওয়া। তো আমাদের চেস্টের জন্য আইডিয়াল ভিউ হইলো আমাদের পিএ ভিউ, অর্থাৎ আমরা কোন ভিউতে আমরা এক্সরেগুলো নেই, পিএ ভিউ। আমরা বলছিলাম পিএ ভিউ জিনিসটা কি, এটা আমরা আপনাদেরকে গত ক্লাসে বলছি। তাহলে পিএ ভিউ মানে হলো কি, আমার রেটা আসবে হলো আমাদের কোন সাইড থেকে, আমাদের রেটা আসবে হলো আমাদের পোস্টেরিয়র সাইড থেকে, আর আমার ফিল্মটা থাকবে হলো আমার এন্টেরিয়র সাইডে। অর্থাৎ আমরা যদি একটু আজকে আরেকবার দেখি, তাহলে চলেন একটু দেখে নিই। আচ্ছা, এই যে তাহলে এটা বলছিলাম কি, এটা হয়েছিল আমাদের, দেখেন এটা হলো আমাদের এক্সরে। আমি যদি এগুলো একটু মুছি, এইটা, তাহলে দেখেন এটা ছিল আমাদের এক্সরে মেশিন। এই এক্সরে মেশিন থেকে আমাদের কী করছে, রেগুলা বের হয়ে আসতেছে, রেগুলা বের হয়ে আসতেছে। তো রেগুলা বের হয়ে প্রথমে কোন সাইডে যাচ্ছে, আমাদের ব্যাক সাইডে লাগতেছে। তারপরে সে আমাদের চেস্টটাকে আমাদের ক্রস করে সে এই যে সামনে যে আমাদের ফিল্মটা আছে, ফিল্মটার মধ্যে আমাদের কি দিতেছে, আমাদের ওই চেস্ট এক্সরের একটা শেডো দিতেছে। তো এই যে যেহেতু আমার রেগুলা প্রথমে পোস্টেরিয়র সাইডে আসতেছে, তারপরে কোথায় যাচ্ছে, এন্টেরিয়র সাইডে যাচ্ছে। তো এই ভিউটাকে আমরা বলি পিএ ভিউ। তাহলে পিএ ভিউ মানে কি, আমাদের রেটা প্রথমে আমার শরীরে অ্যানাটমিক্যাল পজিশনের যেই অংশটাকে প্রথমে বেদ করবে, সেটার উপর ভিত্তি করে আমরা ভিউটাকে বলবো। তাহলে এটা কি প্রথমে কোন সাইডে আসতেছে, পোস্টেরিয়র সাইডে, তাহলে এই ভিউটার নাম হলো পিএ ভিউ। পরে কি যাচ্ছে, এন্টেরিয়র সাইডে যাচ্ছে। তাহলে আগে আমরা যেহেতু পোস্টেরিয়র সাইডে যাচ্ছে, এটাকে আমরা বলবো পি, পরে এন্টেরিয়র সাইডে যাচ্ছে, এটাকে বলবো এ। তাহলে এই ভিউটার নাম হলো পিএ ভিউ বা পোস্টেরো এন্টেরিয়র ভিউ। এখন দেখেন, আমরা যেহেতু ম্যাক্সিমাম চেস্ট এক্সরে আমরা কি পিএ ভিউতে করি, তাহলে আমাদের প্রথমে আমাদের যে রেটা যায়, এটা কোন সাইডে যায়, পোস্টেরিয়র সাইডে যায়। তাহলে এই যে এই সাইডটাতে আমাদের প্রথমে কি আসবে, রেটা আসবে। যেহেতু আমাদের পোস্টেরিয়র সাইডে প্রথমে রেটা যায়, তাহলে পোস্টেরিয়র সাইডের যে স্ট্রাকচারগুলো আছে, এইটা আমরা এক্সরে ফিল্মে বেশি প্রমিনেন্ট দেখতে পাবো। হ্যাঁ, তাহলে এই কথাটা কেন বললাম, যদি আমরা এই এক্সরেটা দেখি তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে এই এক্সরেতে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু রিপসের শেডো দেখতে পাচ্ছি। এই যে আমরা যে শেডোগুলো দেখতেছি, এই যে একটা রিপসের শেডো, এই যে একটা রিপসের শেডো, এই যে একটা রিপসের শেডো আমরা দেখতে পাচ্ছি। তো এই শেডোগুলো দেখেন, এগুলো প্রমিনেন্ট শেডো। কেন এগুলো প্রমিনেন্ট শেডো, কারণ এগুলো হলো আমাদের পিছনের দিক থেকে রিপসের যে এটা আছে, এটা হলো এগুলোকে আমরা বলি পোস্টেরিয়র রিপ। কেন পোস্টেরিয়র, কারণ এগুলো দেখেন, এই যে এখানে আছে আমাদের ভার্টিব্রাল কলাম এর সাথে যুক্ত, তার মানে এই রিপসগুলো হলো আমাদের পিছনের রিপস। তাহলে আমরা জানি রিপসগুলো আমাদের কি হয়, পিছনে ভার্টিব্রার সাথে যুক্ত হয়ে সামনে কি হয়, একটু বাঁক নিয়ে সে সামনের দিকে আসে। তাহলে সামনের রিপস কোনগুলা, তাহলে সামনের রিপস একটু যদি আমরা এইটাই একটু আমাদের মনোযোগ দিয়ে তাকাইতে হবে। দেখেন সামনের রিপস কোনগুলা, সামনের রিপস হইলো এই যে এই রিপসটা সামনে, এই যে এইখান থেকে এই যে এটা হলো আমাদের সামনের দিকে রিপস। তারপরে এই যে এইখান থেকে আরেকটা রিপস আছে, এই যে এটা হলো আমাদের সামনের দিকে রিপস।
ঠিক আছে। তারপরে আমরা এই দিকে যদি দেখাই, এইদিকে দেখেন এই যেটা হলো আমাদের সামনের দিকে রিবস, তারপরে এই যেটা হলো আমাদের সামনের দিকে রিবস। ঠিক আছে, তাহলে আমরা যেই রিবসগুলো আমাদের প্রমিনেন্ট দেখা যাচ্ছে সেগুলো হলো আমাদের কি পিছনের দিকে রিবস, আর যেগুলো একটু কম দেখা যাচ্ছে সেগুলো হলো আমাদের সামনের দিকে রিবস। চলেন আমরা ওই নিচের ফিগারটাতে যাই। তাহলে দেখেন এই নিচের ফিগারটা যদি আমরা দেখি, তাহলে এই ফিগারের মধ্যে তাহলে আমরা যদি বলি তাহলে অ্যান্টেরিয়র রিবস কোনগুলো, তাহলে অ্যান্টেরিয়র রিবস হলো এই যেটা পিছনের দিকে যে রিবসটা আছে এটা হলো আমাদের অ্যান্টেরিয়র রিবস। তারপরে এই যে দিকে আসেন, এই দিকে আসার পরে এই যেটা হলো আমাদের 2 নাম্বার রিবস, এই যেটা হলো আমাদের 3 নাম্বার রিবস, এই যেটা হলো আমাদের 4 নাম্বার রিবস। তাহলে আমি কিন্তু এইগুলারে আমরা কি করতেছি না, কাউন্ট করতেছি না, অর্থাৎ আমাদের পিছনের দিকে যে রিবসগুলো আছে, অর্থাৎ এই যে এই রিবসগুলারে কিন্তু আমি কি করতেছি না, কাউন্ট করতেছি না, এগুলা কিন্তু বলতেছি না, যদিও এগুলো প্রমিনেন্ট, তারপরে আমরা এগুলাকে কাউন্ট করব না, আমরা কাউন্ট করব হলো অ্যান্টেরিয়র রিবসগুলো। তাহলে অ্যান্টেরিয়র রিবস কাউন্ট করলে প্রথমে আমরা চিন্তা করব হলো এই যে যেগুলো একটু কম দেখা যাচ্ছে পিছনের দিক থেকে, এই যে এটা, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কি 1 নাম্বার রিবস, তারপরে এই যে এইটা হলো আমাদের কয় নাম্বার রিবস, এটা হলো আমাদের এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপরে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে এই যে এটা হলো আমাদের 5 নাম্বার, এটা হলো আমাদের 6 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু এই অপর সাইডে একটু চিন্তা করি, তাহলে অপর সাইডেরগুলো একটু গুনি। তাহলে এইটা হলো আমার কয় নাম্বার রিবস, এই যে দেখেন এই সাইডে এত ভালো বোঝাও যাচ্ছে না, এই যে 1 নাম্বার রিবস, এই যে এটা হলো আমাদের 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের রিবস কাউন্ট করতে হবে। এখন কেন আমরা রিবস কাউন্টটা এত জরুরি, কেন রিবস কাউন্ট না পারলে আপনার পাস হবে না, সেটা হলো আমরা যখন কোনো একটা লাংসের মধ্যে কোনো একটা লেশন পাবো, ধরেন আমি এই জায়গায় একটা লেশন পাইলাম, ঠিক আছে, তাহলে আমাকে অবশ্যই এই লেশনটা আমার লাংসের কোন জোনে আছে এটা আমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ আমার তো লাংসের পুরা লাংসের মধ্যে তো এই লেশনটা নাই, তাহলে লেশনটা কি আছে, একটা নির্দিষ্ট এলাকায় আছে। তো ওই লেশনটা আমরা প্রকাশ করি হইলো যে ওয়ার্ড দ্বারা বা যে রেডিওলজির ভাষায় দ্বারা, সেটাকে আমরা বলি জোন। তাহলে এই জোনটা আমরা লাংসকে আমরা রেডিওলজিক্যালি 3টা জোনে ভাগ করি। তাহলে লাংসকে আমরা কয়টা জোনে ভাগ করবো, 3টা জোনে। এই 3টা জোনে ভাগ করা হয় রিবসের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে, রিবস। তাহলে আমরা যদি রিবস যদি কাউন্ট করতে না জানি, তাহলে আমি জোনে ভাগ করতে পারবো না। আর আমি যদি জোনে ভাগ করতে না পারি, তাহলে আমি কি লেশনটা কোন জোনে আছে সেটা বলতে পারবো না। তাহলে রিবসের উপর ভিত্তি করে কিভাবে লাংসকে জোনে ভাগ করা হয়, আমরা মনে রাখবো আমাদের লাংসকে আমরা মূলত রিবসের উপর ভিত্তি করে 3টা জোনে ভাগ করি। কয়টা জোন, 3টা। তাহলে 3 জোন। তাহলে কি কি জোন, তাহলে আমরা বলবো হলো আপার জোন, মিডল জোন অ্যান্ড লোয়ার জোন। ঠিক আছে, তাহলে আপার জোন, আপার, মিডল অ্যান্ড লোয়ার জোন। ঠিক আছে, তাহলে এই 3টা ভাগ করবো। এখন আপার জোন তাহলে কাকে বলবো, আমরা মনে রাখবো যে আমাদের লাংসের একদম অ্যাপেক্স থেকে, অর্থাৎ এই যে এখান থেকে উপর থেকে, অর্থাৎ লাংসের যে ইটা তৈরি করা আছে ফিল্ডটা, এই ফিল্ড থেকে আমাদের 2 নাম্বার রিবসের, ঠিক আছে, লোয়ার বর্ডার পর্যন্ত হলো আমাদের আপার জোন। তাহলে এটা ছিল আমাদের 1 নাম্বার রিবস, এটা ছিল আমাদের 2 নাম্বার। তাহলে এই যে 2 নাম্বার রিবসের এই যে লোয়ার বর্ডার, এই পর্যন্তটাকে আমরা বলবো আপার জোন। তাহলে একদম উপর থেকে 2 নাম্বার রিবস এর লোয়ার বর্ডার, এটাকে আমরা বলতেছি হলো আমাদের আপার জোন। তাহলে মিডল জোন কোনটুকু, তাহলে মিডল জোন হইলো আমাদের এই যে 2 নাম্বার রিবসে লোয়ার বর্ডার যেখানে শেষ হইলো, এইখান থেকে আমাদের এইখান থেকে শুরু হবে হলো আমাদের মিডল জোন। তাহলে এটা শেষ হবে কোথায়, 4 নাম্বার রিবসের লোয়ার বর্ডার। তাহলে 4 নাম্বার, এটা হলো 3 নাম্বার রিবস, এটা হলো 4 নাম্বার। তাহলে 4 নাম্বার রিবসের যে লোয়ার বর্ডার, এটাই হলো আমাদের কোন জোন, মিডল জোন। তাহলে আমাদের আপার জোনটা উপর থেকে 2 নাম্বার রিবসের লোয়ার বর্ডার পর্যন্ত, আবার মিডল জোন যেখান থেকে আপার জোন শেষ হয়েছে সেখান থেকে আমার মিডল জোন শুরু হবে। তাহলে এটা আমরা মিডল জোনটা হবে 2 নাম্বার রিবস এর লোয়ার বর্ডার থেকে 4 নাম্বার রিবস এর লোয়ার বর্ডার পর্যন্ত। এটা হলো আমার কি জোন, মিডল জোন। তার লোয়ার জোন কি, তার নিচে যা আছে পুরাটাই হলো আমাদের মিডল জোন। তাহলে এটা হলো সবচেয়ে মিডল জোন। তাহলে আমরা যদি একটু লাংসটাকে একটু চিন্তা করি, তাহলে লাংসের জোন, তাহলে আমরা 3টা জোন বললাম। একটা হলো আপার জোন, তাহলে একদম উপর থেকে নিয়ে আমাদের 2 নাম্বার রিবসের লোয়ার বর্ডার পর্যন্ত, এটা হলো আমাদের কোন জোন, আপার জোন। তাহলে এইটুকু পুরাটুকু হলো আপার জোন।
তারপরে যদি আমরা আরেকটু মিডল জোনটার কথা চিন্তা করি, তাহলে 2 নাম্বার রিপস থেকে 4 নাম্বার রিপস, তাহলে এই যে এইটুকু হলো আমাদের কোন জোন? 2 নাম্বার রিপসের লোয়ার বর্ডার থেকে 4 নাম্বার রিপসের লোয়ার বর্ডার পর্যন্ত এইটা হলো আমাদের মিডল জোন, এবং তার রেস্ট অফ দ্য লাংস যতটুকু আছে পুরাটাই হলো আমাদের কোন জোন? একদম লোয়ার জোন। ঠিক আছে, তাহলে এইটুকু হলো আমাদের কোন জোন? লোয়ার জোন। তাহলে এইখানে এখন ধরেন একটা লেশন, এই লাংসের মধ্যে এইখানে একটা লেশন আছে, তাহলে আপনি কোন, সরি ধরেন এইখানে, ঠিক আছে, লেখাটা আসতেছে না। আচ্ছা, ধরেন এইখানে একটা লেশন আছে, তাহলে এইখানে যদি লেশনটা থাকে তাহলে আপনি কোন জোন বলবেন? তাহলে এটা হলো মিডল জোন। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন, যদি আমি বলি যে এই যে আমিও এই সাইডে যদি বলি, এই যে এইখানে একটা লেশন আছে, তাহলে একটু কোন জোন বলবেন? দেখেন, একটু চিন্তা করেন। তাহলে দেখেন, আমরা যদি বলি তাহলে এইটা হলো আমাদের কি 1 নাম্বার রিপস, 2 নাম্বার রিপস, 3 নাম্বার রিপস, 4 নাম্বার রিপস, এটা হলো আমাদের 5 নাম্বার রিপস। তার মানে এই যে এই লেশনটা আমাদের দেখেন 4 নাম্বার রিপসের লোয়ার বর্ডার ক্রস করে কি আরেকটু নিচে চলে গেছে, তাহলে এটা কি আমাদের কোথায় আছে? মিডল জোনেও আছে এবং লোয়ার জোনেও আছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের জোন আমাদেরকে হেল্প করবে আমরা একটা এক্সরেতে কী লেশন আছে এবং এই লেশনটা কোন জায়গায় আছে। অর্থাৎ আমরা যদি এক্সরেতে কোনো একটা অ্যাবনর্মালিটি বলতে চাই, তাহলে আমাদেরকে 2টা জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে। 1 নাম্বার, ওই অ্যাবনর্মালিটিটা কী, অর্থাৎ এটা কি কলাপস নাকি এটা কনসলিডেশন নাকি এটা ইফিউশন, সেটা আমাদের বলতে হবে। 2 নাম্বার যে কথাটা বলতে হবে, এই যে অ্যাবনর্মালিটিটা আছে এটা কোন জোনে আছে, অর্থাৎ লাংসের কোন এরিয়াতে আছে, এই কথা বলতে হবে। তাই এই জোন চেনার জন্য আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে হলো আমাদের লাংসের রিপসগুলোর কাউন্টিং জানতে হবে। আমি যদি রিপসের কাউন্টিং ঠিকঠাক মতো করতে পারি তাহলে জোন আমার জন্য কোনো ব্যাপার না। আশা করি এইটুকু আপনারা বুঝছেন। এখন আসেন, আমরা আজকে যাব হইলো আমাদের অ্যাবনর্মালিটিতে। তাহলে আমাদের লাংসের মধ্যে অ্যাবনর্মালিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের ফাইনাল প্রফ পর্যন্ত যেই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে আমরা যদি বলি তাহলে আমাদের কি কি আছে? আমাদের ইফিউশন সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের আমি একটু যদি লিখি, তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে ইফিউশন। তারপরে আমাদের 2 নম্বরে জানতে হবে নিউমোথোরাক্সের এক্সরে সম্পর্কে জানতে হবে, নিউমোথোরাক্স। তারপরে আমাদের জানতে হবে কোনো মাস লেশন, ঠিক আছে, মাস লেশন। তারপরে আমাদের জানতে হবে কলাপস, তারপরে জানতে হবে কনসলিডেশন। অর্থাৎ আপনি সর্বনিম্ন, অর্থাৎ যতটুকু না জানলেই নয়, সেটাও যদি আপনি জানতে চান তাহলে এইটুকু আপনাকে মাস্ট জানতেই হবে। ঠিক আছে, প্রফের জন্য এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে ইফিউশন, নিউমোথোরাক্স, মাসলেশন, কলাপস, কনসলিডেশন, এই 4-5টা বিষয় সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট কনসেপ্ট নিয়ে আমাদের প্রফে অ্যাপেয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইফিউশন। ঠিক আছে, ইফিউশন। তাহলে ইফিউশন নিয়ে আমরা কথা বলব। চলেন তাহলে দেখা যাক ইফিউশন সম্পর্কে আমরা কি পড়াশোনা করা দরকার, কতটুকু জানতে হবে। ঠিক আছে, প্লুরাল ইফিউশন, সরি স্লাইডটা কোথায় রাখলাম? আচ্ছা, চলেন আমরা ইফিউশনের একটা এক্সরে ফিল্ম নিয়ে তারপরে এটা নিয়ে কথা বলি। সার্ভে পেজ, আচ্ছা, প্লুরাল ইফিউশন। এক্সরে এটা নেই, তাহলে এটা চলেন। আচ্ছা, তাহলে এটা হলো একটা প্লুরাল ইফিউশনের এক্সরে। তাহলে আমরা প্লুরাল ইফিউশনের এক্সরে রিড করার আগে একটু আমরা জানি না আসলে প্লুরাল ইফিউশন জিনিসটা কি। ঠিক আছে, তাহলে প্লুরাল ইফিউশন জিনিসটা কি? প্লুরাল ইফিউশন জিনিসটা হলো, আমরা জানি আমাদের লাংসের মধ্যে লাংসের কাভারিংয়ের নাম কি? প্লিউরা। তাহলে লাংসের কাভারিং হলো প্লিউরা।
আচ্ছা, তাহলে লাংস কাভারিং প্লিউরা। তো এই প্লিউরাল আমরা জানি কি থাকে, দুইটা লেয়ার থাকে, একটা হলো ভিসেরাল লেয়ার আর একটা থাকে হলো প্যারাইটাল লেয়ার। তাহলে একটা হলো ভিসেরাল লেয়ার আর একটা থাকে হলো কি প্যারাইটাল। তো এখন আমরা জানি ভিসেরাল লেয়ারটা জাস্ট আমাদের লাংসের সাথে লাগানো থাকে, আর প্যারাইটাল লেয়ারটা আমাদের কি চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে। এখন এটা যদি আমার কি হয়, ধরেন এটা একটা আমাদের কি লাংস, ঠিক আছে। তো লাংসের এই যে একদম লাংসের গায়ে লাগানো থাকবে যেটা, সেটাকে আমরা বলতেছি হলো কি ভিসেরাল লেয়ার। আর এইদিকে আমাদের কি আছে, চেস্ট ওয়াল আছে, ধরেন এটা হলো আমার চেস্ট ওয়াল, ঠিক আছে, এটা চেস্ট ওয়াল। তাহলে চেস্ট ওয়ালের গায়ে যেটা লাগানো থাকবে সেটা হলো আমার কি, সেটা হলো আমাদের প্যারাইটাল প্লুরা, ঠিক আছে। তাহলে ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল। এখন এই যে ভিসেরাল প্লুরা এবং প্যারাইটাল প্লুরা, এর মাঝখানে কি থাকে, একটু ফাঁকা জায়গা থাকে, যেই জায়গাতে আমাদের কি থাকে, নর্মালি আমাদের 10 থেকে 15 ml পরিমাণ ফ্লুইড থাকতে পারে। তাহলে এখানে কি নর্মালি আমাদের কত, 10 থেকে 15 ml বা কোনো জায়গায় 5 থেকে 15 ml ফ্লুইড এখানে থাকতে পারে। তো এখন এই যে 5 থেকে 15 ml ফ্লুইড কেন থাকে, এটাও আমরা জানি যে এখানে কি করে, ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য থাকে। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই যে এই স্পেসটাতে, অর্থাৎ এই প্লিউরাল স্পেসটাতে যদি কোনো কারণে এক্সেসিভ পরিমাণ ফ্লুইড জমা হয়ে যায়, সেটাকে আমরা বলি হলো প্লিউরাল ইফিউশন। তাহলে প্লিউরাল ইফিউশন জিনিসটা কি, প্লিউরাল ইফিউশন হলো এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য প্লিউরাল স্পেস, ঠিক আছে। তাহলে এক্সেসিভ fluid accumulation in the pleural space। তাহলে প্লিউরাল স্পেসে যদি কোনো কারণে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেটাকে আমরা বলতেছি হলো প্লিউরাল ইফিউশন। এখন এখানে কেন এখানে এক্সেসিভ ফ্লুইডটা কোথা থেকে আসবে, ঠিক আছে। তাহলে এটা এক্সেসিভ ফ্লুইডটা আসলে অনেক জায়গা থেকে আসতে পারে, যেগুলো যদি নর্মাল, অর্থাৎ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কজগুলো আছে আমাদের প্লিউরাল ইফিউশনের মোস্ট ইম্পর্টেন্ট কজের মধ্যে 1 নাম্বার আপনাকে যেটা বলতে হবে, স্যার যদি বলে তাহলে এখানে তো পানি আসার কথা না, তাহলে এখানে তো নর্মালি 5 থেকে 10 ml পানি থাকে বা 5 থেকে 15 ml, তাহলে এইখান থেকে এত পানি কোথা থেকে আসলো, তাহলে আমাদের প্রথমেই যে কজটা বলতে হবে সেটা হলো প্যারানিউমোনিক ইফিউশন। প্যারানিউমোনিক ইফিউশন অর্থাৎ নিউমোনিয়া, যদি আমরা জানি লাংসের প্যারেনকাইমাতে যদি কোনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি হলো নিউমোনিয়া। এই নিউমোনিয়াটা যদি কোনো কারণে আমাদের প্লিউরাতে ছড়াই যায়, তখন আমাদের এখানে কি আসতে পারে, পানি আসতে পারে। 2 নাম্বার যে কজটা হলো সেটাকে আমরা বলি প্লিউরাল টিবি। যদি আমার প্লিউরাতে যদি কোনো টিবি হয়, তাহলে সেখানে কি হতে পারে, পানি জমা হতে পারে। 3 নাম্বার কজ কি, 3 নাম্বার কজ হতে পারে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ঠিক আছে। তাহলে আপনার যদি চেস্ট এক্সরের সময় যদি আপনাকে জিজ্ঞেস করে যে এই প্লিউরাল ইফিউশনের কজ কি, তাহলে আপনারা মূলত এই 3টা কজকে মেইন প্রায়োরিটি দিবেন, ঠিক আছে। তাহলে এই 3টা কজই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্যারানিউমোনিক ইফিউশন, প্লিউরাল টিবি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, তো এই 3টা কজে আমাদের মেইনলি আমাদের কি হয়, পানি আসতে পারে। আরও অনেক কজ আছে, হ্যাঁ, আমরা এক্সিউডেটিভ, ট্রানজিউডেটিভ, এটা আমরা রিটেনের জন্য বা ভাইবার জন্য শিখবো, কিন্তু এক্সরের ক্ষেত্রে এই 3টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই 3 কারণে আমাদের এখানে পানি আসতে পারে। এখন পানি আসলো, প্লিউরাল ইফিউশন হইলো, তাহলে আমরা এক্সরেতে কী পাবো? আচ্ছা, পানি আসলেই কি আমি এক্সরেতে বুঝতে পারবো? না, যদি আমাদের লাংসে যদি পানি আসে, তাহলে আমাদের ক্লিনিক্যালি, অর্থাৎ আমি বেড সাইডে বুঝতে হইলে আমাদের কমপক্ষে ক্লিনিক্যালি বোঝার জন্য কমপক্ষে 500 ml পানি আসতে হবে। যদি 500 ml পানি আসে, তাহলে আমি কি করতে পারবো, এক্সামিনেশন করে বা বেড সাইডে এটা বুঝতে পারবো। আর তাহলে এক্সরেতে আমি কখন বুঝবো? এক্সরেতে বুঝতে হইলে কমপক্ষে প্লিউরাতে আমাদের কত পানি আসতে হবে, 200 ml পানি আসতে হবে। 200 ml পানি যদি এক্সরে আসে, তাহলে আমরা সেটাকে এক্সরেতে বুঝতে পারবো। তাহলে আপনার কোনো কারণে আপনি এক্সরেতে প্লিউরাল ইফিউশন পাইছেন, তার মানে তার লাংসে কমপক্ষে কি আছে, 200 ml এর মতো পানি আছে, বা তার থেকেও বেশি পরিমাণে পানি বা ফ্লুইড আছে। আচ্ছা, তাহলে এইগুলা থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের এক্সরেতে আমরা কীভাবে বুঝবো যে এখানে প্লিউরাল ইফিউশন হয়েছে কিনা। তাহলে দেখেন, তাহলে আমাদের কি হয়েছে, আমাদের প্যারাইটাল প্লুরাতে পানি জমা হয়েছে। তাহলে আমরা জানি পানির ধর্ম হলো কি, সে নিচের দিকে যাবে, অর্থাৎ গ্র্যাভিটির কারণে যদি প্লুরাতে যদি কোনো কারণে পানি আসে, তাহলে পানিটা অবশ্যই কোথায় আসবে, নিচের দিকে আসবে। এখন আমরা জানি নিচের দিকে কি থাকে, নিচের দিকে আমরা যদি দেখেন, এটা হলো আমাদের রাইট লাং, এটা হলো আমাদের লেফট লাং। আমি যদি 2টা লাংসকে কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে এই লাংসের এইদিকে এটাকে আমরা বলতেছি হইলো
কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, এটাকে বলতেছে হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে দেখেন আমাদের রাইট সাইডের লাংসে, রাইট লাং হলো লেফট লাং, তাহলে রাইট সাইডের লাংসটা আমি যদি এটাকে আরেকটু বড় করি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটুকুতে বোঝা যাচ্ছে আশা করি। তাহলে দেখেন এই যে রাইট সাইডের যে লাংস, এই লাংসে কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুইটা খুবই সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু লেফট সাইডে লাংসে এখানে কোনো কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে না। কেন? কারণ আমরা বললাম যে পানির একটা ধর্ম হলো সে কী হবে, নিচের দিকে চলে আসবে। তাহলে যদি এই সাইডেও যদি বা কোনো জায়গায় যদি পানি জমা হয়, তাহলে এই পানিটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এবং আমরা গত ক্লাসে বলছিলাম যে এক্স রেতে আমরা ফ্লুইডকে কীরকম দেখি, একদম সাদা দেখি। তাহলে দেখেন এইখানে যেহেতু পুরোটা সাদা হয়ে গেছে, তার মানে এখানে কোনো আমি কি দেখতে পাচ্ছি না, কোনো কালো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আমাদের কোনো কি বাতাস নাই। তাহলে এখানে কি আছে, যেহেতু এখানে বাতাস নাই, তাহলে এখানে কি আছে, ফ্লুইড আছে। ঠিক আছে, এখন ফ্লুইড আছে এটা আমি কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য দেখেন এখানে একটা হোমোজেনাস অপাসিটি বলতে একটা কথা আছে। তাহলে হোমোজেনাস অপাসিটি জিনিসটা কি, হোমোজেনাস অপাসিটি বলতে বোঝা যাচ্ছে পুরাটাই সাদা হয়ে যাবে। অর্থাৎ এইখানে আপনি দেখেন, এটা তাকায় দেখেন, একদম যে অংশটুকু আছে পুরাটাই সাদা, এবং এই সাদার মাঝখানে কোনো কালো কালো অংশ নাই, পুরাটাই একদম কি সাদা হয়ে গেছে। এটাকে আমরা বলি হলো হোমোজেনাস অপাসিটি। তাহলে আমরা প্লুরাল ইফিউশনে যেহেতু এখানে ফ্লুইড জমে, তাহলে আমরা প্রথম যেই জিনিসটা পাবো সেটা হলো আমাদের কি পাবো, একটা হোমোজেনাস অপাসিটি পাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে আরেকটা পেজ নিয়ে নিই। তাহলে আমরা কি পেলাম, একটা হোমোজেনাস। তাহলে প্লুরাল ইফিউশনের ফাইন্ডিংয়ে প্রথমে আমরা কি পাবো, প্লুরাল ইফিউশন, প্রথম যে ফাইন্ডিংটা আমরা পেলাম এক্স রেতে, সেটা পাবো হলো আমরা কি পাবো, হোমোজেনাস অপাসিটি। হোমোজেনাস অপাসিটি। তাহলে দেখেন এখানে আমার কি হয়েছে, এখানে এসে আমার কি হয়েছে, ফ্লুইড জমা হয়েছে, এখানে ফ্লুইড জমা হয়েছে। যেহেতু ফ্লুইড জমা হয়েছে, এই অপাসিটিটাকে আমরা বলতেছি হোমোজেনাস অপাসিটি। কেন? কারণ পুরাটাই সাদা, এর মাঝখানে কোনো কালো কালো অংশ নাই, একদম সাদা হয়ে গেছে। 2 নাম্বার দেখেন, আমি যদি রাইট সাইডের কথা বলছিলাম, যেটা যে রাইট সাইডের আমার কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল খুব ভালো বোঝা যাইতেছে, কারণ এখানে বাতাস আছে। যেহেতু লেফট সাইডে আমার কোনো বাতাস নাই, তাহলে এখানে আমি কোনো অ্যাঙ্গেল বুঝতে পারতেছি না। অর্থাৎ আমাদের কি হয়ে গেছে, কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল দুইটা কি হয়ে গেছে, অবলিটারেটেড হয়ে গেছে। তাহলে এইটা আরেকটা ফাইন্ডিংস অফ প্লুরাল ইফিউশন। তাহলে কি হবে, অবলিটারেশন, অবলিটারেশন অফ কোস্টোফ্রেনিক and cardiophrenic অ্যাঙ্গেল। তাহলে কি হবে, আমাদের অবলিটারেশন হয়ে যাবে কোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এবং এরপরে আরেকটা যে জিনিস সেটা আমরা দেখি, সেটা হলো দেখেন আমরা পানির একটা ধর্ম কি, পানির সারফেস টেনশন আছে। ঠিক আছে, আমাদের প্লুরালও কি আছে, প্লুরাল যেহেতু 2টা লেয়ার, এই 2টা লেয়ারের সারফেস টেনশনের কারণে যখন এখানে পানি জমা হয়, তখন পানিটা সরাসরি এরকম স্ট্রেট লাইন করে জমা হয় না। সে কি করে, আমাদের একটু সারফেস টেনশনের কারণে সে কি হয়, একটু এরকম বাঁকা হয়ে জমা হয়। অর্থাৎ আমি এক্স রেতে কীরকম দেখতে পাবো, এরকম একটা বাঁকা একটা লাইন দেখতে পাবো। এটাকে আমরা বলি হলো কার্বি লিনিয়ার লাইন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলা হয় কার্বি, মানে কার্ভ হয়ে থাকে। ঠিক আছে, কার্বি লিনিয়ার লাইন পাবো, কার্বি লিনিয়ার লাইন। তাহলে এই কার্বি লিনিয়ার লাইন পাওয়া মানে কি, ওইখানে আমাদের কি আছে, এখানে ফ্লুইড আছে। ঠিক আছে, তাহলে কারণ ফ্লুইডে সারফেস টেনশনের কারণে সেটা এরকম হয়। তাহলে আমরা কী পাবো, 3 নম্বরে কার্বি লিনিয়ার লাইন পাবো। ঠিক আছে, কার্বি লিনিয়ার লাইন। এবং বাকি আমরা দেখেন এখানে আমার ট্রাকিয়াটা যদিও বোঝা যাচ্ছে না, তো এই যে আমাদের ট্রাকিয়াটা থাকার কথা ছিল কি, এই মাঝ বরাবর, কিন্তু যেহেতু আমার এই সাইডে কি আছে, ফ্লুইড আছে, ফ্লুইডটা কী করবে, আমার ট্রাকিয়াকে একটু ধাক্কা দিয়ে দিবে এইদিকে, হ্যাঁ, যেটাকে আমরা বলি পুশিং ইফেক্ট। ঠিক আছে, পুশ করবে, সে এইদিকে পুশ করার কারণে আমার ট্রাকিয়াটা কোন সাইডে এসে পড়বে, রাইট সাইডে চলে আসবে। তাহলে এই যে দেখেন আমাদের ট্রাকিয়ার শেডুটা কোন দিকে চলে আসছে, এই যে রাইট সাইডে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের ট্রাকিয়াটা কি যাবে, অপোজিট সাইডে চলে যাবে। ঠিক আছে, এইটাকে আমরা বলি হলো শিফটিং অফ দ্য ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়াটা কী হয়ে যাবে, শিফট হয়ে যাবে কোন সাইডে, যেই দিকে প্লুরাল ইফিউশন হবে তার অপোজিট সাইডে আমাদের কী হবে, ট্রাকিয়া শিফট হয়ে যাবে। তাহলে আমরা 4 নম্বরে যেটা পাবো সেটা হলো শিফটিং অফ দ্য ট্রাকিয়া। হ্যাঁ, আবার যদি অনেক বেশি পরিমাণে ইফিউশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের পুরো মিডিয়াস্টিনামটাই কি হয়ে যেতে পারে, শিফট হয়ে যাইতে
পারে, সেই ক্ষেত্রে আমরা বলবো শিফটিং অফ দ্য মিডিয়াস্টিনাম। তাহলে এই 3টা বা 4টা যদি ফাইন্ডিং আমি কোনো এক্সরে দেখা পাই, তাহলে আমার ডায়াগনোসিস হবে কি সেই দিকে প্লিউরাল ইফিউশন। তাহলে প্লিউরাল ইফিউশনে আমরা কি কি জিনিস পাবো, আমরা যদি আরেকবার একটু করি, যেহেতু আমাদের প্লিউরাল ইফিউশনে এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হইতেছে, ফ্লুইড জমা হয়ে যাবে, ওইখানে কোনো কি থাকবে না, এয়ার থাকবে না। ফলে ওই জায়গাটা ফ্লুইড এক্সরেতে রেডিওলজিক্যালি কীরকম আসে, সাদা আসে। ফলে আমি ওই জায়গাটা পুরাটা সাদা পাবো, এর মাঝখানে কোনো যেহেতু এয়ার নাই, ফলে এখানে কোনো কি কালো কালো অংশ পাবো না, যেটাকে আমরা বলতেছি হলো কি হোমোজেনাস অপাসিটি, যেটাকে আমরা বলতেছি হলো হোমোজেনাস অপাসিটি। 1 নম্বর আমরা তাহলে কী পাবো, হোমোজেনাস অপাসিটি। 2 নম্বর, যেহেতু ফ্লুইড আমার নিচে জমা হবে, ফলে আমাদের নিচের সাইডের যে 2টা অ্যাঙ্গেল থাকে কার্ডিওফ্রেনিক এবং কস্টোফ্রেনিক, 2টা অ্যাঙ্গেলই কি অবলিটারেট হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি অবলিটারেশন অফ কস্টোফ্রেনিক অ্যান্ড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। এবং পানি তার লাংসের আমাদের প্লিউরাল সারফেস টেনশনের কারণে পানিটা কী থাকবে, এরকম একটা লিনিয়ার একটা কী তৈরি হবে, কার্বি লিনিয়ার লাইন তৈরি করবে, ঠিক আছে, এরকম একটা কি লিনিয়ার লাইন তৈরি করবে, যেটাকে আমরা বলতেছিল কার্বি লিনিয়ার লাইন। এবং আমাদের শিফটিং অফ দ্য ট্রাকিয়া অথবা মিডিয়াস্টিনাম পাবো, কেন, কারণ মেসিভ প্লিউরাল ইফিউশনে তারা কী করবে, ট্রাকিয়াকে এবং মিডিয়াস্টিনামকে কী করবে, অপোজিট সাইডে ধাক্কা দেবে, অর্থাৎ ওই ফ্লুইডটা কী করবে, ধাক্কা দিয়ে পানিটাকে অর্থাৎ ট্রাকিয়াকে এবং মিডিয়াস্টিনামকে সরাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কি শিফটিং অফ দ্য ট্রাকিয়া আর মিডিয়াস্টিনাম। তো এই ছিল আমাদের প্লিউরাল ইফিউশনের এক্সরে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবেন, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।